নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থেকে হিন্দু এবং হিন্দু ধর্মকে তীব্র আঘাত করেছেন, সমালোচনা করেছেন, কটু কথা বলেছেন, বিজেপির সমালোচনা করেছেন। আর যেই বিজেপি এখন ক্ষমতায় এসছে, রাজ্যে হিন্দুত্বের ঝড় বইছে, আর তখনই ভয়ে এবার ডিগবাজি খেলেন সেই তথাকথিত ধর্মনিরপেক্ষ কবির সুমন, যিনি একজন মুসলিম গায়িকাকে বিয়ে করার জন্য হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। এখন ভয়ে তিনি বলছেন, আমি তো তৃণমূল করতাম না, আমি তৃণমূলের সদস্য ছিলাম না, আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় হাতে পায়ে ধরে আমাকে দাঁড় করিয়েছিল। মানে কি অবস্থা হয়েছে! আসলে এরা সব ভীতু, ভয় পেয়ে এখন উল্টো গাইছে। এখন সে বলছে, আমি তো তৃণমূলে ছিলাম না, আমি কোনোদিনই তৃণমূলে সদস্য হইনি, আমার হাতে পায়ে ধরেছে, হাতে পায়ে ধরেছে বলে তিনি গেছেন। আসলে এরা হচ্ছে মানে মেকি ধর্মনিরপেক্ষ, দেখায় এরা ধর্মনিরপেক্ষ সেজে এরা কি করে, এরা হিন্দু ধর্মকে গালাগাল করে, হিন্দুদের বিরোধিতা করে। এটাই এদের মূল কাজ। আর যার ছত্রছায়া থেকে এতদিন তিনি রাজনীতি করতেন, তিনিও তো নির্লজ্জের একেবারে চরম উদাহরণ দিচ্ছেন। মানুষ তাকে গোহারা হারিয়েছে, চরম হার হয়েছে, সেই হার স্বীকারের পরেও তিনি বলছেন এখনো তিনি নাকি পদত্যাগ করবেন না। ক্ষমতার মোহ কতটা! তিনি যে ক্ষমতার মোহে ডুবেছিলেন, তিনি শুধু ক্ষমতাই ভোগ করতে চান, এটা কিন্তু এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তিনি রাজ্যের মঙ্গলের জন্য কোনো কাজ করতেন না, কারণ তিনি হচ্ছেন ক্ষমতা, ক্ষমতা চাই, আমার আমার করে গেছেন, ক্ষমতার দম্ভ, এবং তার জন্যে নানা কৌশলে মানুষের ভোটকে অস্বীকার করে, কারচুপি করে ক্ষমতায় থেকেছে। আর মানুষ যখন রায় দিয়েছে, যে মানুষের কথা তিনি এতদিন বলতেন, সেই মানুষ যখন রায় দিয়েছে, তখন তিনি সেই রায় মানছেন না, মানুষকে তিনি অসম্মান করছেন। নির্লজ্জভাবে এখনো বলছেন যে তিনি গদি ছাড়বেন না। তিনি গদি ছাড়ুন বা না ছাড়ুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে এই শনিবার দিন বিজেপির মন্ত্রিসভা শপথ নিচ্ছে। অতএব তিনি আপনা আপনি বাদ পড়ে যাবেন। তিনি মানে একেবারে মানুষ তাকে বিদায় করেছে, তারপরেও তিনি আঁকড়ে ধরে থাকতে চাইছেন। এবার তাকে ধাক্কা মেরে সরিয়ে দিতে হবে। তো এই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা, আর সেই সময় কবির সুমন বললেন যে আমি তো তৃণমূল করতাম না। আসলে ভয় পেয়ে গেছেন এই কবির সুমন। তার যে কটা বিয়ে তা কেউ জানে না। অনেকে বলে যে তিনি পাঁচটা বিয়ে করেছেন, আর শেষে বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনের প্রেমে পড়েছিলেন, আর সেখানে গিয়েই তিনি আটকে গেলেন। এতদিন তো তিনি সুমন চট্টোপাধ্যায় নামেই সব করে গেছিলেন, তারপরে যখন সাবিনা ইয়াসমিনকে বিয়ে করবেন, তখন তো তিনি আটকে গেলেন। ইসলাম ধর্ম মুসলিম মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে অনেক বাধা নিষেধ আছে, ফলে তাকে তো আগে মুসলমান হতে হয়েছে, তাকে লুঙ্গি পরতে হয়েছে, তাকে ওই কাটতে হয়েছে, হ্যাঁ, সুন্নত করতে হয়েছে, মাথায় টুপি পরতে হয়েছে, পরে তিনি মুসলিম হয়েছেন। আর তারপরেও তিনি ধর্মনিরপেক্ষতার বুলিয়া উড়ে গেছেন। তিনি বলেছেন এই হিন্দু ধর্ম, এই হিন্দুত্ববাদ হচ্ছে নাকি ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার যে কাঠামো, সেই কাঠামোর পক্ষে বিপদ, এবং হিন্দু ধর্মকে বিভিন্ন সময় গালমন্দ করে এসছেন, হিন্দুদের গালমন্দ করে এসছেন। কাদের বলছেন? যে হিন্দু ধর্ম বহুত্ববাদে বিশ্বাস করে,
তাদেরই বলা হচ্ছে, সেই ধর্মকেই বলা হচ্ছে নাকি ধর্মনিরপেক্ষতার পক্ষে বড় বিপদ। তো সেই সুমন চট্টোপাধ্যায় হিন্দু জাগরণের ফলে, মানে কবির সুমন নামটা বলতেও বিরক্ত লাগে, সেই কবির সুমন এখন হিন্দুদের ভয়ে এখন বলছে আমি তৃণমূল করি না। যাবেন কোথায়? আসলে তিনি তো মুসলমান। মুসলমানরা কোথায় গেছে? মুসলমানরা যেখানে গেছে তিনিও এখনো সেখানে যেতে চান। বলুন তো মুসলমানরা কোথায় গেছে? এই ভোটে আপনারা দেখতে পেয়েছেন যারা মমতার থেকে সরে গেছে তারা কাকে ভোট দিয়েছে? মুসলিম বহুল এলাকায় বেশি ভোট পেয়েছে কারা? পেয়েছে হচ্ছে সিপিএম, কংগ্রেস আর মুসলিম দলগুলো। সিপিএম কোথায় জিতেছে? ডোমকলে জিতেছে, মুসলমান প্রার্থী জিতেছে। তাই তিনি এখন ওই বলছেন যদি কোনো সেরকম কোনো কমিউনিস্ট পার্টি আসে তাহলে আমি সেই পার্টিতে যোগ দেব, সেই পার্টির তিনি সদস্য হবেন এবং তাদের জন্য গান লিখবেন, তাদের জন্য প্রচার করবেন। কারণ হিন্দুরা হচ্ছে একেবারে মানে তার কাছে নিকৃষ্ট জীব। তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে শ্রীকান্ত উপন্যাসে শরৎচন্দ্র বলেছেন যে আজ বিকেলে বাঙালি এবং মুসলমানদের মধ্যে খেলা হবে। বলছেন যে মুসলমানদের কখনো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি বলে মনে করতেন না। তিনি যদি না মনে করেন তাহলে বাকি হিন্দুরা মুসলমানদের কি বলবে? তারা তো মুসলমানদের মোল্লা, মুসলমান, কাটুয়া এইসব বলে। আসলে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে এখন সে পাল্টি খেলো। পাল্টি খেয়ে দেখাচ্ছে সে কোনো দলের সদস্য ছিল না, এবার সে সিপিএমে যাবে, সেখানে সে আশ্রয় নেবে। আবার সে একইভাবে হিন্দু এবং হিন্দু ধর্মের সমালোচনা করবে, বিজেপির সমালোচনা করবে। শুধু সুমন চট্টোপাধ্যায় নয়, এরকম পাল্টি তো একেবারে পুরো রাজ্যেই এখন পাল্টি খাওয়ার যুগ চলছে, সময় চলছে। 4 তারিখে দুপুর থেকেই একেবারে সব পাল্টি। যারা মানে দুপুরের আগে পর্যন্ত তৃণমূল ছিল, যারা বিজেপি কর্মীদের হুমকি দিয়েছে, হঠাৎ তারা ভোল পাল্টে ফেললো। রাস্তার থেকে বিজেপির পতাকা যে বিভিন্ন জায়গায় টাঙানো ছিল সেই পতাকা খুলে ফেলে কেউ বাইকে লাগালো, কেউ অটোতে লাগালো, কেউ টোটোতে লাগালো, বাড়িতে নিয়ে বাড়ির ছাদে লাগালো, বাড়ির সামনে লাগিয়ে দিল। এবং তারপরে কি হচ্ছে, তারা বাড়ির সামনের সন্ধ্যার সময় ডিজে বাজিয়ে আনন্দ উৎসব করছে যে বিজেপি জিতেছে। অথচ তারা ওই 4 তারিখ সকাল পর্যন্ত তারা ছিল তৃণমূল, কিন্তু যেই দেখেছে বিজেপি অমনি তারা বিজেপি হয়ে গেল। এবং বিজেপির আমার কাছে খবর আছে, বিজেপির অনেক নেতাই আমাকে ফোন করেছিলেন স্থানীয় স্তরের। তারা বলছেন দাদা ওরা এখন বলছে যে ওরা নাকি বহুদিন ধরে বিজেপি করে, যারা ওদের হুমকি দিয়েছে তারা বলছে বহুদিন ধরে বিজেপি করে, পঞ্চায়েত নির্বাচনে আমরাই টিকিট নেব। মানে পঞ্চায়েত নির্বাচনে টিকিট নেওয়ার জন্যে এখন গ্রামীণ এলাকায় সঙ্গে সঙ্গে সব বিজেপি সেজে গেছে। আবার একটা সম্প্রদায় রয়েছে যে তারা ইউনিয়ন করত, এই অটো টোটো ইউনিয়নের, তারা হঠাৎ কি করলো, তারা সব ঝান্ডা খুলে ফেলে বিজেপির ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এমনকি তাদের যে পার্টি অফিস ছিল, পার্টি অফিসের রঙও পাল্টে দিয়েছে, রাতারাতি রং পাল্টে দিয়ে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে। তৃণমূলের পার্টি অফিসও তারা পাল্টে দিয়ে নিজেরাই বিজেপি করে নিয়েছে এবং বিজেপির পতাকা নিয়ে আবার সেই তৃণমূলের উপরে আক্রমণ করছে। এই যে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, আমি খবর নিয়ে দেখেছি আমার আশেপাশে হচ্ছে, যারা মারামারি করছে একটাতেও বিজেপির কেউ যুক্ত নেই। সব হচ্ছে এই যে হঠাৎ তৃণমূল থেকে বিজেপি হয়ে গিয়ে পুরনো ঝাল মেটাচ্ছে। আমাকে এক বিজেপি নেতা বললেন যে তার কাছেই একটা ঘর রয়েছে, মানে অসম্পূর্ণ, সেই ঘরটাতে এখনো দরজা লাগানো হয়নি, শাটার লাগানো হয়নি। হঠাৎ তৃণমূলের কিছু ছেলে এসে বলছে যে এইটাকে বিজেপির পার্টি অফিস করবো। তিনি বলেছেন যে পার্টি অফিস করবে মানে তোমরা বিজেপি হলে কবে? বলে না আমরা বিজেপি হয়ে গেছি। বলে কেন বিজেপি, কি করবে, আর এখানে পার্টি অফিস কেন করবে? বলে না ওই সবুজ সংঘ ক্লাব ও বড় বার বেড়েছে, ওকে শায়েস্তা করতে হবে। তখন নেতা বলছে ও তোমরা শায়েস্তা করার জন্য বিজেপিতে আসতে চাইছো? তো তিনি রাজি হননি। ঠিক এইরকমভাবে বিভিন্ন জায়গায় হঠাৎ সব তৃণমূল হয়ে গেছে, তৃণমূল থেকে
বিজেপি হয়ে গেছে এবং তারাই মারদাঙ্গা করছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন, বিজেপি কর্মীদের নির্দেশ দিয়েছেন আনন্দ করুন, কিন্তু কোথাও কোনো অশান্তি, কোনো গণ্ডগোল করবেন না। এবং তিনিও বলছেন যে অনেক জায়গাতেই যে বিজেপির ঝান্ডা নিয়ে পার্টি অফিস দখল হচ্ছে, সেগুলো বরদাস্ত করা যাবে না, পার্টি অফিস ফেরত দিতে হবে। অনেক জায়গায় বিজেপি নেতারা এবং যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন তারা পার্টি অফিস যথারীতি ফেরত দিয়ে দিয়েছেন। আবার শুধু এই সম্প্রদায় নয়, তার মধ্যে আরেকটা ভালো সম্প্রদায় কিন্তু আছে, মানে যারা এতদিন তৃণমূলের এই যে অত্যাচার, স্থানীয় স্তরের নেতাদের অত্যাচার সহ্য করেছেন, তারাও কিন্তু পাল্টে গেছেন, তারাও এখন মুখ খুলতে শুরু করেছেন। তারা কিন্তু কোনো গণ্ডগোল করছেন না, তারা একেবারে পুরো পাল্টে গিয়ে এখন বিজেপির কথা বলছেন, বিজেপির পার্টি অফিসে যাচ্ছেন। এই সমাজের জন্য কিছু বলছি না, যেটা হচ্ছে বিপদ, যারা এতদিন অত্যাচার করেছে, যে সমস্ত সুবিধাবাদী এই যে তৃণমূলের স্থানীয় স্তরের নেতা, তাদের নিয়েই সমস্যা। যারা এই রাজ্যটাকে একেবারে অরাজক অবস্থা করে দিয়েছিল, যারা হচ্ছে এই নিচু লেভেলে তোলা তুলতো, তারা হঠাৎ বিজেপিতে ঢুকে পড়তে চাইছে। শ্রমিক ভট্টাচার্য তো বলেই দিয়েছেন যে এদের এখন নেওয়া হবে না, তৃণমূলের এই যে ছাঁট মাল, তাদের একদম, তাদের জন্য বিজেপির রাস্তা পুরোপুরি বন্ধ। এবং আমি শুনেছি যে তারপরেই বিজেপির রাজ্য নেতৃত্ব যে বৈঠক করেছেন, সেই বৈঠকের খবর জেলা স্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলা স্তর থেকে আবার কি হয়েছে, সমস্ত মণ্ডলের সভাপতি এবং কমিটির যারা নেতা আছেন তাদের ডেকে নির্দেশ দেওয়া হয়েছে কোথাও কোনো মিছিল করা যাবে না, এবং কোনো পার্টি অফিস কেউ যদি দখল করে থাকে সেগুলো ফেরত দিতে হবে। সেই মিটিংয়ে যখন আলোচনা হচ্ছে, একটা জেলার মিটিংয়ের কথা বলছি, সেই জেলার মিটিংয়ের একজন মণ্ডল সভাপতি বলছে তিনি বাইরে বেরিয়েছেন, বাইরে বেরিয়ে এই কাউন্টিং করে তিনি ফিরে দেখেন যে মিছিল বেরিয়েছে তার মণ্ডলে, বড় সড়ো মিছিল, একেবারে ডিজে বাজিয়ে মিছিল হচ্ছে। তিনি দাঁড়িয়ে পড়েছেন। এবার দাঁড়িয়ে পড়ার পর কেউ তার সঙ্গে কোনো কথা বলছে না, কিছু হচ্ছে না। আসলে মণ্ডল সভাপতি যারা বিজেপি, তাদের অতটা পরিচিতি কিন্তু এখনো হয়নি। ফলে কি হচ্ছে যে এরা সেই মিছিল করে যাচ্ছে আর মণ্ডল সভাপতি সেটা জানে না। তিনি বলছেন এরা কারা, আমি তো জানিই না। আবার বিজেপির জেলা সভাপতি তিনি বলছেন তার এলাকায় একটা মিছিল হচ্ছে, বিটি রোড ধরে মিছিল হচ্ছে, সেই মিছিল দেখে তিনি বাইকটা থামিয়ে দিয়েছেন, থামিয়ে পেছন থেকে দেখলেন যে কারা মিছিল করছে, তিনি কাউকে চিনতে পারলেন না। সামনে গেলেন আস্তে আস্তে, কেউ তাকে ডাকলেও না, কিছু করলো না। ফলে এই যে যারা মিছিল করছে, বিজেপির নেতারাই তাদের চেনেন না তারা কারা। ফলে এরা হঠাৎ আবার বিজেপিতে আসতে চাইছে, কিন্তু রক্ষা হচ্ছে একটাই, যে বিজেপি সাংগঠনিক স্তরে খুব কড়া হয়ে গেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে কাউকে এখনো দলের ভেতর এন্ট্রি দেবে না। অনেক তৃণমূল নেতা, আমি শুনলাম আমাদের এলাকাতেই একটা বিখ্যাত কালী মন্দির রয়েছে, সেখানে হঠাৎ একজন নিজেকে বিজেপি নেতা বলে জাহির করে, পুরনো লোক রয়েছে তারা কিছু বলছেন না, হঠাৎ সেই ব্যক্তি নিজেকে বিজেপি নেতা বলে জাহির করে মন্দির কমিটির কাছে গিয়ে বলছে মন্দিরের চাবি আমার হাতে দিয়ে দাও। কারণ ওই মন্দিরে প্রচুর সোনাদানা জমা পড়ে, মায়ের প্রচুর অলংকার রয়েছে। তো বিজেপি নেতারাই খবর পেয়েছেন, সঙ্গে সঙ্গে সেখানে ছুটেছেন, মন্দির কমিটির কাছে ছুটেছেন, মন্দির কমিটির লোকের সঙ্গে কথা বলেছেন যে আপনারা কিন্তু কাউকে কোনো চাবি দেবেন না, আমরা আপাতত 9 তারিখ কিছু করব না, এই 9 তারিখটা চলে যাক, যদি কোনো সমস্যা হয় পুলিশে আপনারা খবর দেবেন। শ্রমিক ভট্টাচার্য ঠিক একই রকম বলে দিয়েছেন, কোনো রকম বরদাস্ত করা হবে না। এবং তিনি রাজ্যের মুখ্য সচিবের কাছে অনুরোধ করেছেন যে যেখানে সমস্যা হচ্ছে কোনো রাজনৈতিক রং দেখবেন না, কড়া ব্যবস্থা নেবেন। মানে সে যদি বিজেপিরও হয় তাহলেও তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা। এটাই তো আমরা চেয়েছিলাম, যে অন্যায়কারীর সাজা হবে, তিনি যে দলেই থাকুন না কেন, শাসকের পতাকা নিয়ে অন্যায় করবেন, বাংলায় এই অরাজকতা
আমরা শেষ করার জন্যেই তো বিজেপিকে এনেছি। আমরা চাই শান্তি, আমরা চাই ভয়মুক্ত পরিবেশ। তো সেই ভয়মুক্ত পরিবেশের দিকে ধীরে ধীরে বাংলা এগোচ্ছে। আশা করি এই শনিবারের পর বাংলা পুরো শান্ত হয়ে যাবে এবং আমরা সোনার বাংলা গড়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা আপনারা মন্তব্যে জানাবেন। নমস্কার।